নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে একটি গল্প প্রফুল্ল। গল্পের প্লট তৈরির জন্য লেখিকা কিছু বীভৎস দৃশ্যের অবতারণা করেছেন। লেখিকা বা এসো গল্প পড়ি কোনোভাবেই কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সমস্ত কিছুকে সমর্থন করে না। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে শিপ্রা, সৌরিন, পিয়ালি, চিত্রাঙ্গী, সোনিয়া, প্রদীপ্তা, সঞ্চিতা ও দেবস্মিতা। গল্পের শব্দ সংযোজনে শঙ্কু, আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে লেখিকা অনিন্দিতা নাথের কলমে একটি গল্প প্রফুল্ল। এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়েছিল ওদের গাড়িটা। মিলির হাতটা ধরে প্রায় টানতে টানতেই অনিকেত ওকে নিয়ে চলল গাড়িটার দিকে। ওর একেবারে ইচ্ছা ছিল না এই ছুটিতে গ্রামের বাড়িতে আসার। তার সমস্ত বন্ধুরা বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে গেছে, আর সে এসেছে এই ধ্যারধারে গোবিন্দপুরে। কথাটা শুনতে হাসি পেলেও গ্রামটার নাম কিন্তু সত্যিই গোবিন্দপুর। আর সেই গোবিন্দপুরের সেন বাড়ির ছোট ছেলে মিলির বাবা অনিকেত সেন। মেঠো রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলেছে। চলন্ত ছবির মতো শহরের পরিবেশ ধীরে ধীরে কেমন যেন গ্রামের দিকে হাত বাড়াচ্ছে। চারিদিকে বড় বড় বাড়িগুলো সরে গিয়ে এখন শুধুই সারি সারি গাছ, পুকুর আর টালির বাড়ি। প্রায় ঘন্টা দুয়েক গাড়ি চালানোর পর লাল ধুলো উড়িয়ে ওদের গাড়িটা প্রায় লাফিয়ে লাফিয়ে এখন এগিয়ে চলেছে। লাল ধুলোতে চারিদিক ঢেকে আছে। জানালার কাঁচ বন্ধ করলেও বাইরে তাকিয়ে বোঝা যায় পরিবেশ ভীষণ রুক্ষ। গাছপালাও সেরকম নেই। জায়গাটা ছোটনাগপুর মালভূমির কাছের একটা গ্রাম। একটা জরাজীর্ণ বাড়ির সামনে ওদের গাড়িটা দাঁড়ালো। হর্নের শব্দে ভিতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। বিকেলের মরা আলো, তবুও উনি চোখের ওপর হাত দিয়ে গাড়ির ভিতরে কিছু যেন একটা খোঁজার চেষ্টা করে চলেছেন। গ্রামে ঢুকতেই মিলির মনে বিরক্তির ভাবটা যেন আরো বেড়ে গেল। বাড়িটা যেন মাঠের মাঝখানে কেউ বসিয়ে দিয়ে গেছে। আশেপাশে একবার তাকালো মিলি। লোকজনের চিহ্ন মাত্র নেই। অনেকে তখন জিনিসগুলো নামাতে ব্যস্ত। বৃদ্ধ ওখানে একইভাবে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছেন। জিনিসগুলো নামিয়ে গাড়ির কাছে টোকা মারল অনেকে। নেমে এসো মিলি, আমরা পৌঁছে গেছি। ব্যাকপ্যাকটা নিয়ে নেমে এলো মিলি। এগিয়ে গেল বাড়িটার দিকে। বৃদ্ধর পিছনে এখন একজন মহিলা এসে দাঁড়িয়েছেন। তাঁরও বয়স ওই ৮০-র কাছাকাছি। অনিকেত বড় দুটো সুটকেস টানতে টানতে এগিয়ে গেল বাড়িটার দিকে। কে এলো রে? কাকিমা, আমি অনি। ছোট খোকা, কতদিন পর এলি। আমরা তো ভেবেছিলাম তোকে আর চোখের দেখা দেখতে পাবো না। বৃদ্ধ তখনও মিলির দিকে একইভাবে তাকিয়ে। বেশ অস্বস্তিতে পড়ল মেয়েটা। অনিকেত বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, জেঠু, চিনতে পারছো? আমি অনি। বৃদ্ধ এবার অনিকেতের মুখের দিকে ভালো করে তাকালেন। অনিকেতের জেঠুর সারা শরীর বলিরেখায় ভরে গেছে। হাতের চামড়াগুলো যেন কোনোভাবে হাড়ের সঙ্গে লেগে আছে। শরীরটা নিয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। ছোট খোকা, তুই এলি? বড় খোকাকে নিয়ে এলি না কেন? অনিকেতের মুখটা কেমন যেন ম্লান হয়ে আসে। বৃদ্ধা কুঁজো হয়ে থাকা বৃদ্ধের হাত ধরে বলেন, দাদা, আবার শুরু করলে? চলো চলো, ভেতরে চলো। কি শুরু করলাম? শুধু তো জিজ্ঞাসা করেছি বড় খোকা কই। বড় খোকা আসবে, তুমি ভেতরে চলো তো, ভেতরে চলো। অনিকেত মিলিকে নিয়ে ভিতরে ঢুকল। বাড়িতে ঢুকেই মিলি একটা বড় ধাক্কা খেল। যা ভেবেছিল পরিস্থিতি তার থেকেও খারাপ। বাড়িটার মধ্যে ঢুকতেই যেন ওর মনে হলো এই বাড়িতে
সূর্যের আলো, বাতাস, প্রবেশ নিষিদ্ধ। চারিদিকে কেমন একটা মন খারাপের মতো সবজেটে কালো শ্যাওলাতে দেওয়ালগুলো ভরে আছে। বাড়ির মাঝ উঠোনে একটা বড় কুয়ো, তার আশেপাশে জঞ্জালে ভরা। সেই কুয়োর মুখে একটা বড় সড়ো পাথর দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। একটা অন্ধকার ঘরে এসে ওরা বসল। ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছে। মিলি ভিতরে আসার পর থেকে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। একজন বয়স্ক মহিলা ঘরে খাবার রেখে চলে গেলেন। পিছনে পিছনে এক বৃদ্ধা ঘরে ঢুকতেই অনিকেত উঠে দাঁড়ালো। কেমন আছো কাকিমা? ওই আছি রে বাবা, তোরা কেমন আছিস? মিলি খেয়াল করল ঘরের কোণে একটা চেয়ারে সেই বৃদ্ধ জেঠু দাদু সনাতনবাবু এসে বসলেন। মিলিকে দেখেই উঠে যাওয়ার উপক্রম করতেই বৃদ্ধা হাত ধরে বললেন, দাদা, ও আমাদের অনির মেয়ে মিলি। আর না, ও প্রফুল্ল। তোরা দেখতে পাচ্ছিস না, ও প্রফুল্ল। আবছা অন্ধকারে মিলি খেয়াল করল সবার মুখ কেমন যেন পাংশুটে হয়ে গেল। সনাতনবাবু বেরিয়ে যেতেই পিসি ঠাম্মি একটা বোকা হাসি দিয়ে বললেন, বয়স হয়েছে তো। মিলি স্পষ্ট শুনতে পায় বৃদ্ধ চিৎকার করছেন, সব কটা চোখ গেছে। চোখের মাথা খেয়েছিস তোরা। আমি মিছে কথা বলিনি রে। গাড়ি থেকে নামার আগে আমি দেখেছি প্রফুল্ল আবার ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে। এসব কথাবার্তা মিলির মাথায় কিছুই ঢুকছিল না। চারিদিকে তাকিয়ে বুক ফেটে যেন কান্না বেরিয়ে এলো। ফোনটা তুলে দেখল কোনো নেটওয়ার্ক নেই। এই 15টা দিন সে কিভাবে কাটাবে? বাবার করুণ মুখের দিকে একবার তাকায়, কিন্তু সেই মানুষটা একেবারে নির্বিকার। ওরা সিঁড়ি দিয়ে উপরে গেল। বড় দালান বাড়ি, চারিদিকে সারি সারি ঘর। অনিকেত ধীর কণ্ঠে মেয়েকে জিজ্ঞাসা করল, তুমি চারিদিকে এত কি দেখছো মিলি? আমি কিভাবে থাকবো এখানে? বাপি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 15 দিন খুব কম সময় নয়। অনিকেতের মুখ আবার কঠিন হয়ে গেল। এই নিয়ে আমরা অনেকবার কথা বলেছি মিলি। 15টা দিন তুমি একটু মানিয়ে নিতে পারছো না? দেখছো তো এখানকার এই অবস্থা। ঠাম্মি অসুস্থ না হলে কি আমি এখন তোমায় নিয়ে আসতাম? আর কোনো কথা বলল না মিলি। সত্যিই তো, এখন আর ফেরার তো কোনো উপায় নেই। দিন 15 কোনো মতে কাটাতে হবে। অনিকেত গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে চলো। বাপি, ফোনে কোনো সিগন্যালও আসছে না। হ্যাঁ, এখানে আসবেও না। ভুলে যেও না, তোমার সিমটা ইন্টারন্যাশনাল রোমিংয়ের জন্য অ্যাক্টিভেট করা হয়নি। তবে কালকের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। একটু সময় দাও। তাড়াতাড়ি আসার জন্য এই সমস্ত কাজ করে আসা হয়নি। কথাগুলো বলেই দোতলার পশ্চিম দিকে একটা ঘরে ঢুকে গেল অনিকেত। মিলির থাকার ব্যবস্থা হলো তার পাশের ঘরটাতে। দোতলাতে মোট 13টা ঘর। ওই দুটো ঘর ছাড়া বাকি সব ঘরের বাইরে বড় বড় তালা ঝুলছে। বাড়ির বাকিরা সবাই নিচে থাকে। বয়সজনিত কারণে উপরে উঠতে পারে না। কিছুক্ষণ পরে রাতের খাবারের জন্য নিচ থেকে ডাক এলো। বড় একটা সেগুন কাঠের টেবিলের ধারে সারি সারি ফাঁকা চেয়ার। তারই মধ্যে দুটো চেয়ারে মিলি আর অনিকেত বসল। তাদের সামনে গরম গরম লুচি আর আলুর তরকারি। একটা মোমবাতি আর একটা হ্যারিকেন জ্বলছে। অনিকেত লুচির টুকরো মুখে পুড়ে বলল, লোডশেডিং হয়েছে নাকি? উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা প্রতিমা দেবী নিরুদ্বিগ্নভাবে বললেন, না। তাহলে আলো জ্বলছে না কেন? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বৃদ্ধার মুখ থেকে। আলো তো জ্বলবে না বাবা। অনিকেত যেন আকাশ থেকে পড়ল। বিল দিতে না পারার জন্য বিদ্যুৎ অফিস থেকে লাইন কেটে দিয়ে গেছে। তো তোমরা আমায় জানাওনি কেন? কিভাবে জানাবো বাবা? তুমি ফোন না করলে তো আমরা ফোন করতে পারি না। বিদেশে ফোন করার মতো অত টাকা ছিল না।
অনিকেতের মুখটা আবার লজ্জায় ছোট হয়ে এলো। সত্যি তো, তারই তো উচিত ছিল এই মানুষ তিনটের কথা আরও একটু বেশি ভাবার। সামান্য কটা টাকা পাঠিয়ে যেন দায় উদ্ধার হয়ে গেছে তার। মায়ের অসুখের খবর সে পায় তারই এক আত্মীয়ের থেকে। প্রতিমা দেবী আবার বললেন, তোমার মা অসুস্থ হয়ে কালই তোমাদের দুজনকে দেখতে চাইতো, তাই তো উপায় না দেখে পাশের গ্রামের বিমানকে চিঠি পাঠালাম যাতে সে খবর পাঠায়। চিঠি পেয়ে বিমান একদিন ডাক্তার নিয়ে এসেছিল, ওই ওষুধ খেয়েই তোমার মা উঠে দাঁড়িয়েছে। পাতে পড়ে থাকা লুচিগুলো নাড়তে নাড়তে অনিকেত বলল, আমার খুব খারাপ লাগছে কাকিমা, কোনো অজুহাত দেব না, তবে চিন্তা করো না, আমি এসে গেছি, সব ব্যবস্থা করে দিয়ে তবে যাব। মিলি একটু অবাক হয়ে বাবার দিকে তাকালো। যে মানুষটা সারা বছর নিজের কাজ ছাড়া আর অন্য কিছুর দিকে তাকানোর ফুরসত পায় না, এখানে এসে সে যেন নিজের পরিবারের লোককে পেয়ে সব কিছু একেবারে ভুলে গেছে। কাল বাদ দিয়ে পরশু মিলির জন্মদিন, সেই কথাটা যেন বাপি একেবারে ভুলে গেছে। এসব মনে করে মিলির আরও যেন কান্না পেতে লাগলো। এবার জন্মদিনে কোনো রকম পার্টি বা কোনো রকম সেলিব্রেশন হবে না। বসে থাকতে থাকতে মিলির পেটে একটা যন্ত্রণা কয়েক মুহূর্তের জন্য হয়ে আবার মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এখানে আসার ব্যস্ততায় আর এই বাড়ির অবস্থা দেখে সে ভুলেই গিয়েছিল। ভাবনাটা অবশ্য ওখানেই থেমে গেল প্রতিমা দেবীর ডাকে। আনমনে পাতের খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছিল মিলি। কি হলো, খাবার পছন্দ হয়নি? মিলি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, না, আসলে অনেকটা জার্নি করে এসেছি তো, তাই একটু ক্লান্ত লাগছে। লাগবেই তো। আচ্ছা, খেয়ে দে, ঘুমিয়ে পড়ো। ইতিমধ্যে অনিকেত উঠে গামছায় হাত মুছতে মুছতে বলল, আমি একটু বাইরে যাচ্ছি কাকিমা, অতনুর সঙ্গে একবার দেখা করে আসি। এত রাতে অতনুর কাছে যাবে? ভুলে গেলে? সে আমার ছোটবেলার বন্ধু, ও তো এখন এই অঞ্চলের বিডিও। ওকে বলে দেখি যদি কারেন্টের কোনো ব্যবস্থা করতে পারে। ওর একটা চিঠিতে অনেক কাজ হবে, আর কাল সকালে গিয়ে পেন্ডিং বিল আছে যেগুলো, সেগুলো মিটিয়ে দেবো। বাপি, পিছনে কখনো ডাকবে না মিলি? প্রতিমার কথা শুনে আরও যেন গুটিয়ে গেল মেয়েটা। খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় মিলির সারা শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। সারা বাড়িটা কালো অন্ধকারে যেন মুড়ে আছে। ঢোক গিলে এক পা উঠতে যাবে, ঠিক সেই সময় ওপরতলা থেকে কেউ যেন ঘর ঘরে গলায় বলে উঠল, বাড়ির মধ্যেও থাকে, খুব সাবধান। ঠাম্মি! মিলির চিৎকার শুনে প্রতিমা দেবী ছুটে এলেন পাশের ঘর থেকে। কি হয়েছে? ওপরের তলা থেকে কেউ বলছিল সাবধান। দাঁড়াও। বলেই পাশের ঘর থেকে হ্যারিকেনটা এনে মিলির হাতটা ধরে ধীরে ধীরে উপরে উঠতে লাগলেন ওরা দুজন। মিলি শক্ত করে প্রতিমা দেবীর হাতটা ধরে রেখেছে। ওপরে এসে ওরা অবশ্য দেখল চারিদিক শূন্য, কেউ নেই। প্রতিমা দেবী অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক শুনেছ? মানে ঠাম্মি, আমি ওই রকমই শুনলাম। কেউ নেই, ফাঁকা বাড়ি তো, হাওয়ার আওয়াজেও অনেক সময় ওরকম মনে হয়। ভয় পেও না, এই আলোটা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ো, কেমন? মিলি কাঠের পুতুলের মতো ওর আদেশ পালন করল। ঘরের মধ্যে খাটের ওপর বসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক সেই সময়ে প্রতিমা দেবী আবার ফেরত এসে বললেন, মিলি, এই বাড়িটা বহু বছরের পুরনো। আমরা যখন এই বাড়িতে বসবাস করা শুরু করি তখনই এই বাড়িটার বয়স 100 পেরিয়েছে। তার আগে অনেক কিছু এ বাড়িতে ঘটে গেছে, আমরাও সব কিছু জানি না। যাই হোক না কেন, ওই কুয়োর পাশে কখনো যাবে না। যা দেখতে পাও না কেন, ওই কুয়োর আশেপাশে কিন্তু যাবে না। এ বাড়িতে যারাই আসে তারাই নিয়মটা জানে। তুমি নতুন, ভয় পেতে পারো,
তাই বলছি। তোমার বাবা এ সম্পর্কে কিছু বলেছে মিলি? মিলি মাথা নাড়ে। ওর চোখ জলে ভরে এসেছে। অন্ধকারে প্রতিমা দেবী হয়তো সেটা দেখতে পেলেন না। বছর 20 একটা মেয়ে এর থেকে বেশি হয়তো মানসিক চাপ নিতে পারবে না। তাই তিনি আরও কিছু বলতে গিয়ে যেন চেপে গেলেন। তুমি ঘরে বসো, চিন্তা করো না। আমি ঘরের কাজ সামলে তোমার কাছে এসে বসছি। তুমি একটু ঘুমিয়ে নাও, কেমন? একটা অন্ধকার ঘরের মধ্যে শূন্যে ঝুলে আছে একটি মেয়ে। তার সারা শরীরে অজস্র ক্ষতচিহ্ন। মেয়েটার শরীরটাকে কেউ আড়াআড়িভাবে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছে। বুক থেকে পেট অবধি লম্বা করে কাটা। সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত এসে মুখের ওপর পড়ছে মিলির। সারা শরীর ভয়ে শক্ত হয়ে গেছে, নড়তে পর্যন্ত পারছে না। ঘরে একটুও আলো নেই। হ্যারিকেনটা হয়তো তেলের অভাবে বন্ধ হয়ে গেছে। দুবার পা নাড়ানোর ব্যর্থ চেষ্টা করল সে। এই সমস্যাটা মিলির বরাবরের। অতিরিক্ত চাপ সৃষ্টি হলেই এই সমস্যা হয়, স্লিপ প্যারালাইসিস। কয়েক মিনিটের পর ধীরে ধীরে ব্যাপারটা অবশ্য কেটে যায়, কিন্তু ওই কয়েক মিনিট কাটানো বড় অসম্ভব ব্যাপার। প্রতিবারই শরীর অসাড় হয়ে আসে, কিন্তু আজ এই ভয়াবহ দৃশ্য মিলিকে যেন পাথর করে দিয়েছে। রক্তের ফোঁটাগুলো চোখে মুখে টপ টপ করে পড়ছে। একটা আঁশটে গন্ধে ভরে আছে সারা ঘরটা। মেয়েটার শরীরটা ধীরে ধীরে যেন ওর মুখের ওপর নেমে আসছে। এবার একটা ধূসর আলো দেখতে পাচ্ছে মিলি। অন্ধকারটা ধীরে ধীরে কাটছে। মিলি এবার মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পেল। খোলা চুলগুলো মাথার পাশ দিয়ে নিচের দিকে ঝুলছে। চোখটা খোলা। আকর্ণ বিস্তৃত একটা হাসি মেয়েটার মুখে খেলা করছে। নামতে নামতে মেয়েটা এখন মিলির মুখের ঠিক উপরে। ওকে দেখেই মিলির মনে হলো তার সারা শরীরে কেউ যেন বরফের কয়েকটা চাবুক চালিয়ে দিল। ওপর থেকে ঝুলে থাকা সেই বিকট দর্শন মেয়েটা আর কেউ না, সে নিজে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করল মিলির, কিন্তু গলা থেকে এতটুকুও স্বর পর্যন্ত বেরোল না। হাতের আঙুলগুলো পর্যন্ত নাড়াতে পারছে না। ঝুলে থাকা মেয়েটা এবার নিজের হাতটা নিজের শরীরের সামনে নিয়ে এলো। হাতের নখগুলো ফলার মতো ধারালো। সেই নখের ফলায় আলোর বিচ্ছুরণ দেখতে পেল মিলি। ঝুলন্ত মেয়েটি চড়চড় করে মিলির জামাটাকে ছিঁড়ে ফেলছে। আর ঠিক একই রকম লম্বা চির লাগলো মিলির বুক থেকে পেট অবধি। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আহার সহ্য করতে পারছে না সে, কিন্তু গলা দিয়ে শব্দহীন চিৎকার বেরিয়ে আসছে শুধু। সেই ধারালো নখগুলো পেটের মধ্যে যেন কি একটা খুঁজছে, ক্রমাগত খুঁজেই চলেছে। মিলি ভয়ে আঁতকে ওঠে। যে সত্যিটা সে এতদিন বাবার থেকে লুকিয়ে রেখেছে সেটা শেষ হয়ে যাবে এবার। ধারালো নখগুলো এবার তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে একটা হ্যাঁচকা ঝাঁকুনি দিয়ে কিছু বের করে নিয়ে এলো। ঝুলে থাকা মেয়েটার হাতে একটা মাংসের দলা। সেটাই মুখের মধ্যে ঢুকিয়ে এবার সে কড়মড় করে চিবোতে শুরু করল। যন্ত্রণায় প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়েছিল মিলি। হঠাৎই যেন কেউ সেই অবস্থা থেকে তাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল। চোখ খুলেই বিছানার উপর উঠে বসে থরথর করে কাঁপতে শুরু করল মিলি। ভয়ানক একটা স্বপ্ন সে দেখেছে। চারিদিকে তাকিয়ে দেখল সারা ঘরটা কালো অন্ধকারে ঢাকা। খোলা জানালা দিয়ে মাঝে মাঝে বৃষ্টির ফোঁটাগুলো চোখে মুখে এসে পড়ছে। মুখের ওপর একটা হাত বুলিয়ে সে বোঝার চেষ্টা করল এটা কি ঘাম, না বৃষ্টির ফোঁটা, নাকি সেই রক্ত। সঙ্গে সঙ্গে সিলিংয়ের দিকে চোখ গেল তার, আর তাতেই শরীরটা যেন একটু কেঁপে উঠল। কিছুক্ষণ আগে এই সিলিং থেকেই ও নিজেকে ঝুলে থাকতে দেখেছে, আর তারপর সেই বীভৎস দৃশ্যগুলো। পেটের ওপরে একবার হাত রাখল মিলি। হালকা ফোলা ভাবটা এখনো আছে। মোবাইলটা হাতে তুলতেই মনে পড়ল নেটওয়ার্ক তো নেই। চোখের কোল বেয়ে জল গড়িয়ে এলো। তোকে কি পৃথিবীতে আনতে পারবো না? বিড়বিড় করে কথাগুলো বলল সে। তারপর একটা দীর্ঘশ্বাস বের করে চুপ করে রইল।
ও কার সন্তান? ঘরের কোণ থেকে যেন হঠাৎই কথাগুলো ছুটে এলো এবার। একটা ভয় ওকে যেন চতুর্দিক থেকে এখন চেপে ধরেছে। কে কে ওখানে? পর্দার পিছন থেকে এবার একটা হ্যারিকেন নিয়ে সামনের দিকে এগিয়ে এলেন প্রতিমা দেবী। ভদ্রমহিলাকে দেখতে আগে যেমনটা লাগছিল এখন একদম অন্যরকম। কি রঙের একটা শাড়ি পরেছেন এই অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। চোখের দৃষ্টিটা যেন গনগনে একটা আগুন। তুমি পোয়াতি? মিলি এই শব্দটার সঙ্গে একেবারেই পরিচিত নয়। মানে? মানে তোমার পেটে কার বাচ্চা? অনি জানে? মিলি বিছানায় যেন খানিকটা কুঁকড়ে গেল। নিঃশব্দে মাথা নাড়ল সে। তাই তো বলি, জেনে শুনে এত বড় সর্বনাশ কি করে করলো অনি? এতক্ষণ একেবারে মাথা নিচু করে বসেছিল সে। এবার এগিয়ে গিয়ে প্রতিমা দেবীর হাত দুটো চেপে ধরল। প্লিজ প্লিজ এই কথাটা বাপিকে বলো না, প্লিজ বলো না। ট্রাস্ট মি, আমি কিছু একটা ব্যবস্থা করব। ইনফ্যাক্ট আমি সব ব্যবস্থা করছিলাম, কিন্তু তার আগেই বাপি আমাকে এখানে জোর করে নিয়ে এলো। আমি যদি দেশে থাকতাম তাহলে তো এতদিনে। কি করতে? পেটেরটাকে নষ্ট করতে? পাপ হয় জানো না? মহাপাপে এই বাড়ি সারা জীবন অভিশাপের তলায় রয়েছে। তুমি আবার সেই পাপ করতে? এসব কথার কোনো অর্থ মিলি বুঝতে পারছে না। একে তো এত ভারী বাংলা সে কোনোদিন শুনেনি, তার উপর এই বাড়ির অভিশাপ, মহাপাপ, এই কথাগুলো তার কাছে একেবারেই অচেনা। প্রতিমা দেবী হাতে করে কিছু একটা নিয়ে এসেছিলেন। প্লেটটা টেবিলের উপর জোরে রেখে দিয়ে বললেন, অনেক বড় বিপদ আসতে চলেছে আমাদের বাড়িতে। তোমার বাবা না জেনেই তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। জানলে সে হয়তো এই ভুলটা করতো না। কে জানে কি হবে এবার। কথাগুলো বলে তিনি বেরিয়েই যাচ্ছিলেন। হঠাৎ পিছনে ফিরে এসে মিলির মুখের কাছে মুখটাকে একেবারে নিয়ে এসে বললেন, তুমি কি কিছু দেখেছো? কি দেখবো? কাউকে দেখেছো? যেমন স্বপ্নে বা হঠাৎ করে মনে হচ্ছে সে ছিল আর এখন নেই? মিলির স্বপ্নের কথাটা মনে পড়ল। সিলিংয়ের দিকে তাকাতেই প্রতিমা দেবী আঁতকে উঠলেন। সেটা অন্ধকারে মিলি বেশ বুঝতে পারল। ওকে ওকে ওখান থেকে ঝুলতে দেখেছো? ভয়ে মিলির চোখ মুখ শুকিয়ে গেছে। ওর স্বপ্নের কথা এই ঠাম্মি জানল কি করে? মিলির পেটের ওপর বৃদ্ধা একটা হাত দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না মিলি। এ বাড়ির অভিশাপ ওকে বাঁচতে দেবে না। আবার সেই অভিশাপ? পিছন থেকে পুরুষ কণ্ঠের শব্দ ভেসে আসতেই প্রতিমা দেবী এবার সতর্ক হলেন। মিলি চোখ দিয়ে অনুনয় করতে লাগলো যেন বাবাকে কিছু না জানানো হয়। সেটা দেখে অগ্রাহ্য করলেন প্রতিমা দেবী। অনিকেত এগিয়ে এসে বলল, আমরা তো দিন 15 জন্য এসেছি কাকিমা, এসব কথা মিলিকে না বললেই নয়। বৃদ্ধা ঠান্ডা শীতল দৃষ্টি দিয়ে অনিকেতের দিকে তাকিয়ে রইলেন। তুমি এখানে কেন এসেছো জানো? তুমি আসোনি অনি, তোমাকে নিয়ে আসা হয়েছে। এ বাড়ির অভিশাপ তোমাকে টেনে নিয়ে এসেছে, আর তার ফল আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো। কি বলছো কিছু তো বুঝতে পারছি না। কি বলছি সেটা নিজের মেয়েকে জিজ্ঞেস কর। মিলির এবার মনে হলো তার সারা শরীরে যেন আবার সেই পঙ্গুত্ব দেখা দিয়েছে। একেবারে শিথিল হয়ে গেছে শরীরটা। অনিকেত অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। মিলি মাথা নিচু করে বিছানায় বসে দু হাতে চাদরটাকে আঁকড়ে ধরেছে। মিলি, কাকিমা কি বলছে? কি হয়েছে? এই তো সব ঠিক ছিল, ঘন্টা খানেকের মধ্যে কি এমন হলো? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে প্রতিমা দেবী বললেন, এক বেলার মধ্যে কিছু হয়নি, যা হয়েছে 3 মাস আগে হয়েছে। মিলি অবাক হয়ে যায়। আর পিছন ঘুরে তাকালেন না প্রতিমা দেবী। 3 মাস আগে একদিন রাতে সে তার নিজের জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলেছিল। দিনটা ছিল 25শে ডিসেম্বর,
ক্রিসমাসের দিন। অনিকেত সেদিন বন্ধুর বাড়িতে ক্রিসমাস পার্টিতে গিয়েছিল। বাড়িতে মিলি একাই ছিল। হঠাৎই ওর বন্ধুরা ফোন করে সবাই মিলে ওর বাড়িতে রাত কাটানোর কথা বলে। বাবা বেরোনোর আগেই বারণ করে গিয়েছিল যে কোথাও যেন সে একা না বের হয়। তাই নিজের বাড়িতেই ওরা আসায় বাবাকে আর কিছু বলেনি। কলেজের সমস্ত বন্ধুরা এসে সবাই মিলে হই হুল্লোড় করে গোটা সন্ধ্যাটা কাটালো। বন্ধুদের সঙ্গে একটু বেশি মদ্যপান করে ফেলেছিল সে। তারপরের সময়টা একেবারেই মন থেকে মুছে গিয়েছিল তার। নেশার ঘোরে কি কি হয়েছে কিছুই মনে ছিল না। পরদিন সকালে যখন সে ঘুম ভেঙে উঠল, নিজেকে আবিষ্কার করল ওর ঘরের মধ্যে কম্বলের নিচে একেবারে বস্ত্রহীন অবস্থায়। ওর পাশেই শুয়েছিল ওর কলেজের বন্ধু স্মিথ। নিজেকে ওই অবস্থায় পেয়ে মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে মিলির। স্মিথেরও প্রায় একই অবস্থা। কোনো কথা না বলে জামাকাপড় গুছিয়ে ঘর থেকে বেরোনোর আগে শুধুমাত্র সরি বলে বেরিয়ে যায় সে। তারপর থেকে স্মিথের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি মিলি। আর তার ঠিক মাস দেড়েকের মাথায় শরীর জানান দিল নতুন কোনো অতিথি আসছে। একমাত্র ক্যামেলিয়াকেই সে এসব জানিয়েছিল। ও সব ঠিকই করে রেখেছিল। ডাক্তারের কাছেও একবার ঘুরে এসেছিল, কিন্তু মিলি কিছুতেই নিজেকে মানাতে পারেনি। মুহূর্তের অসতর্কতার জন্য ঘটনাটা ঘটলেও নিজের সন্তানকে মারার মতো এতটা পাষণ্ড মিলি কোনোদিনও হতে পারবে না। ক্যামেলিয়া অনেকবার বুঝিয়েছিল যে এটা কোনো ব্যাপারই না, কেউ জানতেও পারবে না, কিন্তু মিলি পারেনি। আর তারপরেই হঠাৎ করে বাড়ি থেকে খবর আসে ঠাম্মি ভীষণ অসুস্থ। এই বাড়ির অনেক ঘটনা মিলির মাথায় ঢুকছে না। কেউ তাকে কিছু খুলেও বলছে না। মিলি মাথা নিচু করে বসেছিল। কি হয়েছে মিলি, খুলে বলো আমায়। এ বাড়িতে কি অভিশাপ আছে বাপি? তার আগে তুমি বলো যে কি হয়েছে। আমি ঘরে ঢুকতে ঢুকতে যা শুনেছি সেটা কি ঠিক? বাপির কণ্ঠস্বরেই মিলি বুঝতে পারে যে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে এবার। আসলে তার মানে তুমি প্রেগনেন্ট, আর তুমি ব্যাপারটাকে এতদিন ধরে চেপে রেখেছিলে, আর এই অবস্থায় তুমি এইখানে আসলে? ও এসেছে না ওকে টেনে এনেছে সেটা তো দেখো। মিলি আর অনিকেত দুজনেই পিছন ফিরে তাকায়। প্রতিমা দেবীর কথা শুনে অনিকেত কেমন যেন কেঁচোর মতো গুটিয়ে গেল। সে যাওয়ার আগে বারবার করে বলেছিল সে ফিরে আসবে, সে নিয়ে যাবে সবাইকে। তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে, আমরা তো প্রায় ভুলতেই বসেছিলাম, কিন্তু আজ মিলি আর নিজেকে সামলাতে পারে না। আমাকে প্লিজ কেউ কিছু বলবে কি হচ্ছে? অনিকেত প্রতিমা দেবীর দিকে অদ্ভুত চোখে তাকালো। চোখের ইশারায় যেন কোনো কথা বলল ওরা দুজনে। তারপরেই ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। মিলি গোটা ঘটনাটাতে একেবারে হতভম্ব হয়ে পড়েছে। ছুটে গিয়ে দরজার উপর ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। বাপি, বাপি, বাপি প্লিজ দরজাটা খুলে দাও। কি করছো এটা? বাপি, বাপি আমাকে ঘরে বন্ধ করে রাখছো কেন? প্লিজ দরজাটা খুলে দাও। কোনো উত্তর নেই। দ্রুত পায়ে একজনের সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার আওয়াজ শুধু শুনতে পেল মিলি। কাঁদতে কাঁদতে দরজার পাশে সে বসে পড়ল। আর তখনই বাইরে থেকে প্রতিমা দেবীর হিস হিসে কণ্ঠস্বর শোনা গেল। যা করা হচ্ছে তোমার ভালোর জন্যই করা হচ্ছে। তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে কারোর জন্যই সেটা শুভ নয়। মিলি কিছুই বুঝতে পারে না যে ঠিক কি হচ্ছে। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল। ঘরটা কেমন যেন অপার্থিব মনে হচ্ছে। হ্যারিকেনটা আলো দেওয়ার বদলে অন্ধকারটাকে আরো বেশি যেন জাগিয়ে তুলেছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঘরের কোণের দিকে তাকিয়ে একটু যেন কেঁপে উঠল মিলি। ওই কোণের অন্ধকারটা একটু বেশি গভীর। চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে হ্যারিকেনের জোর বাড়াতেই গায়ে যেন আবার বল ফিরে পেল। পর্দাটা এমনভাবে ঝুলছিল যেন মনে হচ্ছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে।
রাত তখন কত ঠিক খেয়াল নেই। খাটের ওপর শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল মিলি। বিভৎস স্বপ্নটা যদি চোখ বন্ধ করলেই আবার ফিরে আসে, সেই ভয়ে ঘুমোতেও পারছে না। সে বুঝতে পেরেছে এই বাড়িতে কিছু একটা আছে যেটা খুব একটা শুভ নয়। তখনই দরজার উপর একটা মৃদু টোকার শব্দ হলো। এত রাতে কে আসলো? ধীরে ধীরে দরজাটা খুলে যেতে বিছানার উপর উঠে বসল মিলি। একজন লোক কুঁজো শরীর নিয়ে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকে এসেছে। হ্যারিকেনটা অনেকক্ষণ আগেই নিভে গেছে। মোবাইলেও চার্জ নেই। গায়ের চাদরটা গলা অবধি টেনে ভয় জড়ানো কণ্ঠে মিলি জিজ্ঞাসা করল, কে? ভয় পেও না দিদি, আমি তোমার সনাতন দাদু। মিলি বুঝতে পারে সকালে দেখা সেই বৃদ্ধ, অর্থাৎ বাবার জেঠু। মিলি একটু অবাকই হয়, এত রাতে এই শরীরে তিনি উপরে এসেছেন কেন? রাতে কিছু খেয়েছো দিদি? হ্যাঁ। মিলির নাক টানার শব্দ শুনে সনাতনবাবু বুঝতে পারলেন মিলি কাঁদছে। এখন কেঁদে আর লাভ নেই। যে বড় বিপদ তুমি এই বাড়িতে ডেকে এনেছো। ঘটনাটা একটু খুলে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা বলতেই তো এলাম। ওরা তোমার ঘর বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে। একটা দুটো তো দিন না, যতদিন সে পৃথিবীতে না আসছে ততদিন তোমাকে এই ঘরেই থাকতে হবে। সত্যি কথা জেনে নিলে তোমার এই বন্দি জীবন কাটাতে সুবিধাই হবে। মিলি এত অবাক হয়েছে যে কাঁদতে পর্যন্ত ভুলে গেছে। বৃদ্ধ এবার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে শুরু করলেন। ঘটনাটা যখন ঘটে তখন আমার ছেলে অনির্বাণের সদ্য বিয়ে হয়েছে। তুমি তো নিশ্চয়ই জানো, বড় খোকা নিরুদ্দেশ। মিলি এই ঘটনাটা বাবার মুখেই শুনেছিল। অন্ধকারে সে শুধু মাথা নাড়ল। বৃদ্ধর সেটা চোখে পড়ল কিনা খেয়ে জানে। বড় খোকার বউ প্রফুল্ল এই বাড়িতে যখন আসে তখন সে সদ্য 18 পা দিয়েছে। যেমন তার রূপ তেমন ছিল তার মিষ্টি স্বভাব। সে আসার পর সারা বাড়িতে যেন নতুন করে প্রাণ এসেছিল। সব এত সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে কি যে হয়ে গেল। একদিন খবর পেলাম প্রফুল্ল মা হতে চলেছে। কিছুদিনের মধ্যেই ওর স্বভাবে কেমন একটা পরিবর্তন হলো। সারাদিন ঘরের মধ্যে একা একা বসে থাকতো। কেউ ওর কাছে গেলে দূর দূর করে তাড়িয়ে দিত। ঘরের মধ্যেই নিজেকে আটকে রেখেছিল। আমরা বাড়ির লোকেরা ওকে যতটা পারতাম সাহায্য করতাম, কিন্তু ও যেন আমাদের কাউকেই সহ্য করতে পারতো না জানো। বড় খোকা তখন চাকরি করত শহরের বাইরে। বাচ্চা হওয়ার কিছুদিন আগে সে ছুটি নিয়ে বাড়ি এলো। প্রফুল্ল আমাদের সবাইকে তাড়িয়ে দিলেও তাকে কিন্তু কিছু বলতো না। এক রাতে সবাই তখন ঘুমিয়ে, ঠিক এমনই সময় অনির্বাণের বিকট চিৎকার শোনা গেল। আমরা ছুটে গিয়ে দেখি বড় খোকা ঘরের কোনায় বসে ঠক ঠক করে কাঁপছে, আর প্রফুল্ল সবজি কাটার ছুরি দিয়ে পেটটাকে চিরে ফেলেছে। গলগল করে রক্ত বেরিয়ে আসছে। যন্ত্রণার লেশ মাত্র কিন্তু তার মুখে নেই। কি করব বুঝতে না পেরে বড় খোকাকে তখনই পাঠালাম একটা ভ্যান রিক্সা ডেকে আনার জন্য। হাসপাতালে নিয়ে না গেলে তো ওকে বাঁচানো যাবে না। সে একটু সামলে ছুটল ভ্যান রিক্সা ডাকতে। আমরা ওর কাছে গেলেই ছুরিটাকে পেটের মধ্যে এমনভাবে গেঁথে দেওয়ার হুমকি দিল যাতে মা সন্তান দুজনেই মারা যায়। বলল, একদম কাছে আসবি না, একদম না। তোরা তোরা সবাই আমার সন্তানটাকে আমার থেকে দূরে করে দিতে চাস।
রাতে ওই লোকটা আমার আমার পেটের ওপর চেপে বসেছিল। বাচ্চাটার কত কষ্ট হচ্ছিল জানিস? বারবার করে বলেছি, তবুও সরেনি। আজ আজ ওকে নিয়েই চলে যাব। এত রক্তক্ষরণ হচ্ছিল যে প্রফুল্ল ধীরে ধীরে কেমন যেন নেতিয়ে পড়তে লাগলো। মরার আগে ওর বাচ্চাটা প্রসব হয়ে গিয়েছিল। বাচ্চাটাকে ওর চোখের সামনে এগিয়ে দিতেই কেমন একটা ম্লান হাসি হেসে সে বলেছিল, পারলাম না তোকে বাঁচাতে, পারলাম না। আর তারপর আবার হেসে সে বলে উঠল, আমার মেয়েকে তোরা বাঁচতে দিলি না। এ বাড়িতে কারো সদ্যজাত বাচ্চাকে আমি বাঁচতে দেব না, আর কারো বাচ্চা এ বাড়িতে প্রাণ পাবে না। কথাটা বলেই সে মারা গেল। তারপর অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ এসেছিল। আমাদের বাড়িতে অনেক খানা তল্লাশি করেও কোনো প্রমাণ পায়নি। ছুরিতে শুধু প্রফুল্লরই আঙুলের ছাপ ছিল। পরে আমরা জানতে পারি ওদের পরিবারের মধ্যে কোনো কোনো মেয়ের নাকি এমন মানসিক সমস্যা ছিল। প্রফুল্লর এক পিসিও একইভাবে মারা যায়। ব্যাপারটাকে পারিবারিক মানসিক সমস্যা ধরে আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু গোল বাঁধল আমার মেয়ে এই বাড়িতে যখন বাচ্চা হওয়ার জন্য এলো। 9 মাস 7 ভক্ষণের পরের দিন ঠিক একইভাবে পেট চেরা অবস্থায় ওকে একটা ঘরে পাওয়া যায়। ধারালো কিছু দিয়ে যেন সারা শরীরটাকে কেউ এলোপাথারি ভাবে আঘাত করেছে। ভয়ে আতঙ্কে এতটুকু শব্দ করতে পারেনি সে। পরদিন সকালে গিয়ে যখন আমরা দেখি, তখন রক্তের সমুদ্রের মধ্যে শুয়ে আছে আমার মেয়েটা। ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। কে যে ওকে এইভাবে খুন করলো সেটা পুলিশ বলতে পারেনি। পরদিন আমরা দেখেছিলাম সেই ঘরের ছাদে রক্ত মাখা হাতের ছাপ। আমাদের বুঝতে বাকি রইল না এটা কার কাজ, কিন্তু পুলিশ তো সেসব কথা শুনবে না। আবার অনেক হয়রানি পোহাতে হয়েছিল। তারপর তোমার বাবা মার বিয়ে হলো। বছর 3 পর তুমি যখন হবে, তখন আমরা জোর করেই তোমার মাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু নিয়তির বিধান, আমার বাবা এত অসুস্থ হয়ে পড়ল যে তাকে শেষ দেখার জন্য তোমার মা এই বাড়িতে এক রাতের জন্য এলো। অনিকেত তখন বিদেশে। তোমার ঠাম্মি নিয়ে এসেছিল তোমার মাকে। কথা ছিল 1 রাত কাটিয়ে পরের দিন সে আবার চলে যাবে। রাত তখন ওই 2 কি 2:30। আমরা বাড়ির সবাই জেগে বসেছিলাম তোমার মায়ের ঘরের বাইরে। ওকে সেরকম কিছু বলিনি, বেচারা ভয় পাবে, কিন্তু বলে দিলেই হয়তো ভালো হতো, অন্তত সাবধানে থাকতো। হঠাৎ করে ঘরের মধ্যে থেকে একটা শব্দ শুনে দরজা খুলে দেখি সিলিং থেকে একটা ঝুলন্ত দেহ ধারালো নখ দিয়ে তোমার মায়ের শরীরের ওপর ঝুঁকে আছে। প্রতিমা হয়তো কিছুটা আঁচ করেছিল। সঙ্গে সঙ্গেই তোমার মাকে 2 হাতে সে জড়িয়ে ধরে। প্রফুল্লর সেই অতৃপ্তি আজও ঘোচেনি। সেই রাতে তোমার মাকে ও কিছু করতে না পারলেও হাসপাতালে তুমি হওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তোমার মা মারা যায়। তারপর আর অনিকেত তোমাকে এখানে রাখেনি। আর আজ দেখো তুমি এই অবস্থায় এই বাড়িতে এসেছ। নিয়তির বিধান না জীবনচক্র সেটা জানি না। এখন 9টা মাস তুমি এই ঘরেই থাকবে। আমাদের কুলপুরোহিত এই ঘরটাকে বেঁধে দিয়ে যাবে। এই ঘরের মধ্যে অন্তত তোমার কোনো বিপদ নেই। একবার যখন ওর নজর পড়েছে তোমার উপর, তোমাকে
এই বাড়ি থেকে এখনো বের হতে দেবে না। মিলি বিছানার কোণে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগল। কথা শেষ করে সনাতনবাবু উঠেই যাচ্ছিলেন, পিছন থেকে মিলি বলল, আমি ওকে দেখেছি, আমার স্বপ্নে আমি ওকে দেখেছি। কিন্তু এসব কথা হয়তো সনাতনবাবুর কানে পৌঁছালো না। তিনি কাঠের পুতুলের মতো বেরিয়ে গেলেন। দরজাটা তখনও খোলা। সনাতনবাবু বেরিয়ে যেতেই মিলিও পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেল। সারা বাড়ি কালো চাদর মুড়ে যেন অন্ধকারে ঘুমিয়ে আছে। শুধু ঘুম আসছে না মিলির চোখে। এই একটা বেলার মধ্যে ওর জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে। সনাতনবাবুর পিছনে পিছনেই সে হাঁটছিল। হঠাৎ করে একটা নুপুরের শব্দে থমকে দাঁড়ালো মিলি। ছাদ থেকে শব্দটা আসছে। সিঁড়ি বেয়ে এবার ধীরে ধীরে সে উপরের দিকে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখল কোন গোপন অভিমানে সমস্ত তারারা যেন আজ মুখ লুকিয়েছে। আশেপাশে তাকিয়ে কোথা থেকে শব্দটা ভেসে আসছে সেটা বোঝার চেষ্টা করল সে। ঠিক তখনই চিলেকোঠার ঘরের পিছন থেকে মিলি শুনতে পেল কেউ যেন ফুঁপিয়ে কাঁদছে। ভয়ে ভয়ে সেদিকে এগোলো সে। একটু এগোতেই দেখতে পেল একটা বছর 5 বাচ্চা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। মিলি সামনে যেতেই তার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় সে বলল, আমাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারছি না। তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ, আমি এই বাড়িতে আটকে আছি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাও না। তোমার নাম কি? আর এত রাতে ছাদে কি করছো? বাচ্চা মেয়েটা কিছু উত্তর দিতে যাওয়ার আগেই ভয়ার্ত চোখে মিলির পিঠের পিছনের দিকে তাকিয়ে আঁতকে উঠে অন্ধকারে ছুটে অন্যদিকে পালিয়ে গেল। মিলি বেশ বুঝল তার পিছনে অন্ধকারে কেউ এসে দাঁড়িয়েছে। তার গরম নিঃশ্বাস তার কাঁধে পড়ছে। ধীরে ধীরে কোনো রকমে পিছন ফিরল মিলি। লম্বাটে কালো একটা অবয়ব ওর দিকে এক দৃষ্টে ঝুঁকে তাকিয়ে আছে। ভয়ে দুপা পিছিয়ে গেল মিলি। ছবিতে দেখা মায়ের সঙ্গে তার যে কোনোদিন দেখা হবে তা মিলি কোনো দিনও কল্পনাও করতে পারেনি। মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও সাহসে কুলালো না। এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। এখানে থাকলে মরবি। এক্ষুনি পালিয়ে যা। পেটেরটা বাঁচবে না, তুইও বাঁচবি না। মিলির মাথাটা কেমন যেন ঘুরে উঠল। ভয়ানক স্বপ্ন, সনাতনবাবুর বলা কথা, আর এখন মায়ের সাবধান বাণী শুনে মাথা ঘুরে ছাদে অজ্ঞান হয়ে গেল মিলি। জ্ঞান যখন ফিরল আকাশ ফর্সা হয়ে এসেছে। ওর মুখের ওপর ঝুঁকে আছে একজন বৃদ্ধার মুখ। মিলি ওকে চেনে। এই বাড়িতে কাজ করে বহু বছর ধরে। কমলা। মিলি তাড়াতাড়ি উঠতে গেলেই কমলা বলে ওঠে, ভয় পেও না গো দিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। চলো চলো তোমাকে ঘরে দিয়ে আসি। সারা রাত ছাদের ওপর ছিলে, কার্তিকের হিমে শরীরটা না খারাপ করে। এখন তো শরীরের একটু যত্ন নিতে হয় নাকি? মিলি 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। তুমি জানো? সবাই জানে, তাই তো তোমায় এখানে নিয়ে আসা হয়েছে। মানে? কিছু না দিদি, কিছু না। কমলা উঠে চলে যেতে গেলেই মিলি পিছন থেকে তার হাতটা টেনে ধরে। দিদি, আমাকে জোর করো না। আমি এই বাড়ির নুন খেয়েছি, এসব আমি বলতে পারবো না দিদি। আমাকে জোর করো না। আমাকে বলতেই হবে। কাল রাত থেকে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, কিন্তু সবকিছু মেলাতে পারছি না। আর তার উপরে এখানে এসে ওরা আমাকে এইভাবে আটকে রেখেছে। আমি আমার বাপিকে পর্যন্ত চিনতে পারছি না। প্লিজ আমাকে বলো। কমলা ছুটে যায় ছাদের সিঁড়ির দিকে। সেদিকে খুব একটা লোকজন আসে না। ফিসফিসিয়ে বলে, তুমি এখন ঘরে যাও। কেউ যদি আমাদের দুজনকে এখানে দেখে, আমাদের দুজনেরই বিপদ।
আমি দুপুরবেলা তোমার ঘরে আসবো ক্ষণ, তুমি এখন যাও। মিলি আর কোনো কথা না বলে নিচে নেমে ঘরে গিয়ে বসল। কিছুক্ষণ বাদে প্রতিমা দেবী এসে খাবার দিয়ে গেলেন। অল্প কিছু খেয়ে মিলি অপেক্ষা করতে লাগলো কমলার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু কমলার দেখা নেই। এই বাড়ির সবাই কি এমন? এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎই শব্দ করে দরজাটা খুলল। ধীর পায়ে ঘরে ঢুকে এলো কমলা। এই সবাই ঘুমোলো, তাই একটু দেরি হলো দিদি। দরজাটা ভেজিয়ে মিলির হাত ধরে খাট থেকে নামালো সে। ঘরের মধ্যে একটা পুরনো আলমারি। সেই আলমারির দুটো পাল্লা আঁচলে বাঁধা চাবি দিয়ে খুলে দিতেই মিলি অবাক হয়ে দেখল আলমারির ভিতরে আরও একটা ছোট দরজা। সেটাও একটা চাবি দিয়ে খুলল এবার কমলা। এখানে দরজা? কমলা আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলল। দরজা খুলতেই একটা ছোট্ট ঘর। ধীর পায়ে কমলার পিছনে পিছনে সেই ঘরে গিয়ে হাজির হলো মিলি। ফাঁকা ঘরে শুধু একটা চৌকি পাতা। সারা ঘরে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। তোমাকে আজকে যে কথাটা বলবো সেটা এই ঘরে বসে না বললেই নয়, কেননা পুরো ঘটনাটাই শুরু হয়েছিল এই ঘর থেকে। গতকাল দেখা সেই ভয়ানক স্বপ্ন, মাঝরাতে সনাতনবাবুর বলা কথাগুলো সংক্ষেপে কমলাকে বললে কমলা মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে বলল, আবার সেই পুরনো খেলা শুরু হয়েছে বাড়ির লোকেদের। মানে? যা শুনেছ সব সত্যি নয় গো। প্রফুল্লর প্রথম 2 সন্তান গর্ভেই মারা যায়। সে যখন তৃতীয়বারের জন্য মা হতে চলেছে তখন সে কিছু একটা সন্দেহ করে বাপের বাড়ি পালায়। দীর্ঘ 9 মাস সে বাড়িতে পা পর্যন্ত দেয়নি। যখন সে বাড়িতে আসলো তখন তার কোলে একটা ফুটফুটে ছোট্ট মেয়ে। এই বাড়ির কর্তা অর্থাৎ তোমার দাদুর বাবা ছিলেন চরম নারী বিদ্বেষী। গাঁও বুড়ো আগেই গণনা করে দিয়েছিল যে ও মেয়ের পেটে কোনোদিনও ছেলে আসবে না, তাই ওষুধ খাইয়ে মেয়েগুলোকে পেটেই মেরে ফেলতো। তোমার ঠাকুমাই খাবারের মধ্যে সেসব মিশিয়ে দিতেন। প্রফুল্ল সেই রকমই কিছু সন্দেহ করে বাপের বাড়ি গিয়ে যখন মেয়ে নিয়ে ফিরল তখন তো কর্তার সাপে ব্যাঙ গেলার মতো অবস্থা। অনির্বাণ দাদা তখন এই বাড়িতে থাকতেন না। দিন কয়েক বাড়িতে থেকে প্রফুল্ল বুঝতে পারে যে তার মেয়ে অলিকে নিয়ে এ বাড়িতে থাকা বেশ কষ্টকর। মেয়ে নিয়ে সে আবার চলে যায় বাপের বাড়ি। এইভাবেই 2 বাড়ির মাঝখানে ঝুলতে ঝুলতে মেয়েটা যখন 5 বছরের তখন বড় কর্তা বেশ অসুস্থ। অনির্বাণ বিদেশ থেকে ফিরে এসেছে। প্রফুল্ল তখন অলিকে নিয়ে এ বাড়িতে এসে পাকাপাকি থাকা শুরু করে, কিন্তু বুঝতে পারেনি ওর পিঠের পিছনে কত বড় চক্রান্ত হয়েছিল। সে মেয়েকে চোখের আড়াল করতো না, কিন্তু একটা মানুষ তো সব সময় বাচ্চাটাকে কোলে নিয়ে রাখতে পারে না। একদিন স্নান করতে গিয়ে ফিরে এসে দেখে ঘর খালি। সারা বাড়ি খুঁজে কোথাও অলিকে খুঁজে পায়নি। পাগলের মতো খুঁজতে থাকে। 3 দিন পর অলির মৃতদেহ ভেসে ওঠে ওই কুয়োর মধ্যে। তারপর থেকেই প্রফুল্লর মাথাটা কেমন খারাপ হয়ে যায়। বাড়ির লোক ভয়ে ওকে এই ঘরটার মধ্যেই আটকে রাখত। একদিন খাবার দিতে এসে তোমার ঠাকুমা দেখে প্রফুল্ল শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ওর পেটটা ফালা ফালা করে কাটা। নিজের শরীরটাকে সে কেন এইভাবে ক্ষতবিক্ষত করেছিল কে জানে। পুলিশ এসে শরীরটা নিয়ে যায়।
কয়েকদিন পর জানা যায় যে প্রফুল্ল আবার মা হতে চলেছিল। তাই হয়তো নিজের সন্তানের ভয়ে এইভাবে নিজেকে শেষ করে দেয়। তারপর থেকে এ বাড়িতে আর কারোর কোনো দিনও বাচ্চা হয়নি। তোমার মা যদি তোমায় নিয়ে না চলে যেত, তাহলে তুমিও আর দিনের আলো দেখতে না। আমি এখন কি করব? আমি জানি না গো দিদি, আমি জানি না। সে বহু কষ্টে এই ঘরেই সন্তানের জন্য নিজেকে শেষ করেছে। তুমিও মা হতে চলেছ, সেও মা ছিল। মাঝখানে এই বাড়ির কুপ্রথায় বলি হয়েছে কতগুলো মানুষ। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মোছে কমলা। তারপর মিলির মাথায় হাত বুলিয়ে বলে, আমি বহু বছর ধরে এই বাড়িতে কাজ করি। মেয়েটা যখন প্রথম এই বাড়িতে আসে, দু হাতে আমায় জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার নতুন দিদি। এত ভালোবাসা দিয়েছিল, তবুও প্রফুল্লকে বাঁচাতে পারলাম না। পরের মাসগুলো নির্বিঘ্নেই কাটল। তারপর থেকে আর কোনো স্বপ্ন বা কোনো ভয়ার্ত ঘটনার মুখোমুখি হয়নি মিলি। কিন্তু অদ্ভুতভাবে তার বাবা তার সামনে আর আসেনি। মিলি জানে তার বাবা আর এই দেশে নেই, তাকে এখানে রেখে দিয়েই চলে গেছে। দরজাটা সে রাতে আর বন্ধ করে রাখে না। হয়তো মিলির অবস্থা দেখে বাড়ির লোক বুঝতে পেরেছে যে এই অবস্থায় তার বেরিয়ে যাওয়া সম্ভব নয়। সময় হয়ে এসেছে, যে কোনো দিন হয়তো প্রসব হয়ে যাবে। এক রাতে কিছুতেই ঘুম আসছিল না মিলির। একটা শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখল কয়েকজন লোক উঠোনের মাঝখানে কি যেন করছে। চুপচাপ নিচে নেমে অন্ধকারে গা লাগিয়ে সে দাঁড়িয়ে রইল। কোট ঢাকনাটা সরানো হচ্ছে। ভয়ে হাত পা সেটিয়ে যায় মিলির। মানুষগুলো কতটা পৈশাচিক হলে এই কাণ্ড করতে পারে। তারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিল। মিলির কানে এলো, আজ বা কাল রাতের মধ্যেই হয়ে যাবে। মুনিন বলেছে ওর পেটেও মেয়ে সন্তান আছে। পাশ থেকে আরো একটা কণ্ঠ ভেসে আসে, আর কত মেয়ে বলি নেবে এই পরিবার? অন্ধকারের মধ্যে থেকে এবার অনিকেতের কণ্ঠস্বর ভেসে আসে। নিয়ম অবজ্ঞা করার কোনো উপায় নেই। যে ভয়ানক পাপ এবাড়ির পূর্বপুরুষ বাড়িতে বসেই করে গেছে, তার হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। গদ্রুবঙ্গা কোনো সাধারণ অপদেবতা নয়। উনি মানসিক করেছিলেন, যতদিন এই বাড়ির মেয়েদের এই কুয়োতে বলি দেওয়া হবে, ততদিন এই বাড়ির ঐশ্বর্য স্বাস্থ্য সব ভরপুর থাকবে। মিলির মা পালিয়ে না গেলে আজ আমাদের এই অবস্থা হতো না। দেখলে না, নিয়ম পালন হয়নি বলেই কিভাবে বরদাকে টেনে নিল ওই কুয়ো। জেঠু তো এখনো ভাবে তার ছেলে কোথায় চাকরিতে বাইরে গেছে। কিন্তু আসল কথা, সেই রাতে যখন মিলি হলো, ভোগ না পেয়ে গদ্রবঙ্গা টেনে নিয়ে গিয়েছিল। মিলির পেটে সন্তানের বিসর্জন দেওয়ার পর যদি আমাদের অবস্থার একটু উন্নতি হয়, তাহলে কার কি ক্ষতি বলতো? একটা অবাঞ্ছিত সন্তান। তার বাবা এতদিন ধরে এই বাড়িতেই আছে, অথচ তার সঙ্গে একবারও দেখা করেনি। হঠাৎ করেই পা বেয়ে একটা ঠান্ডা জলের স্রোত অনুভব করল মিলি। পেটের মধ্যে মনে হলো কেউ যেন খুব জোরে একটা লাথি মারল। না চাইতেও গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো তার। মাটিতে ধপ করে বসে পড়ল। বুঝতে পারল এবার তার আসার সময় হয়েছে। মিলির পড়ে যাওয়ার শব্দ শুনে অন্ধকারে থাকা মানুষগুলো এদিকেই ছুটে এলো। তুই এখানে? অনিকেতের বলা কথাগুলো আর কান পর্যন্ত পৌঁছায় না মিলির। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো, যে কোনো মুহূর্তে জন্ম হবে বাচ্চার। একতলা ঘরের কোণের ভিতর থেকে
কারা যেন সমস্বরে চিৎকার করে উঠল। মিলির হুঁশ নেই, ব্যথায় তার সারা শরীর ভেঙে যাচ্ছে। সবাই মিলে ধরে ওকে একটা অন্ধকার ঘরে শুয়ে রাখল। কেউ যেন বলল, দাইমাকে খবর দে। মিলি দেখল তার বাবা ছুটে যাচ্ছে অন্ধকারের মধ্যে। ঘরের মধ্যে শুয়ে সে বিছানায় ছটফট করছে। তখন দরজা আগলে দাঁড়িয়ে প্রতিমা দেবী। বাড়ির কোণ থেকে সনাতন বাবুর আর্তনাদ ভেসে আসছে। বন্ধ করো, বন্ধ করো, এসব জিনিস বন্ধ করো। আর কত, আর কত, আর কত। একটা পাশবিক আর্তনাদ আশেপাশে এবার মিলি শুনতে পাচ্ছে, কিন্তু যারা এই চিৎকারটা করছে তাদের কাউকেই দেখতে পাচ্ছে না মিলি। বিছানা আঁকড়ে দাঁতে দাঁত চেপে সিলিংয়ের দিকে এসে তাকিয়ে রইল। আর তখনই দেখল সেই ওর মতোই দেখতে একটা মেয়ে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ওর চোখের দৃষ্টি আগের দিনের মতো ভয়াবহ নয়। অজান্তেই মিলির গলা দিয়ে বেরিয়ে এলো, বড় মা, বড় মা, আমার আমার মেয়েটাকে। আর কথা বলতে পারল না সে। যন্ত্রণায় গলা বুজে এলো মিলির। তারপর প্রায় ঘণ্টাখানেক যুদ্ধ করার পর বাচ্চার কান্না শুনে শরীরে আবার যেন বল ফিরে পেল মিলি। প্রতিমা দেবীর দিকে আকুতি ভরে তাকিয়ে বলল সে, আমার মেয়েটাকে একবার অন্তত দেখতে দাও। প্রতিমা দেবী বাচ্চাটিকে কোলের কাছে দিয়ে বললেন, সবই তো জানো, কিছুই তো উপায় নেই। দুধ খাইয়ে দাও, তারপরে না হয়। বুকের কাছে চেপে ধরল মিলি বাচ্চাটাকে। চোখের তারা দুটো একেবারে নীল, সাদা দুধের মতো গায়ের রং। কোলে নিতেই সে কেঁদে উঠল। বাচ্চাটা অমৃতের স্বাদ পেয়ে মায়ের বুকের কাছে লেগেই ঘুমিয়ে পড়ল এক সময়। আর ঠিক তখনই দরজার বাইরে মিলি দেখল একটা ছোট্ট বাচ্চার অবয়ব দরজার দিক থেকে তার দিকেই তাকিয়ে আছে। একটা মোটা থলথলে কালো অবয়ব, চোখগুলো আগুনের মতো জ্বলছে, মুখ থেকে বেরিয়ে আসছে অজস্র দাঁতের কুচি। গদ্রুবঙ্গা, না, আমি ওকে যেতে দেব না। একটা অদ্ভুত পৈশাচিক হাসি দিয়ে সেই ছায়ামূর্তি এবার মিলিয়ে গেল ঘরের ভিতর থেকে। তখনও ভোর হয়নি। একটা ঘোলাটে আলো চারিদিক ঘিরে রয়েছে। মিলি কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। হঠাৎ করে এই বাচ্চার কান্নার শব্দ শুনে সে উঠে বসল। দেখল প্রতিমা দেবী বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। চিৎকার করে মিলি উঠতে গেলে বুঝতে পারল তার পা দুটো কেউ যেন বেঁধে রেখেছে খাটের সঙ্গে। এখন কি হবে? চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজে না পেয়ে আবার চিৎকার করে উঠল সে, নতুন দিদি, নতুন দিদি বাঁচাও। প্রতিমা দেবী ততক্ষণে বাচ্চাটাকে নিয়ে বারান্দায় নেমে গিয়েছে। মিলি দেখতে পেল তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কুয়োর দিকে। পাগলের মতো চিৎকার করতে লাগলো মিলি। না না না, বড় মা, বড় মা না। কুয়োর মধ্যে থেকে গদ্রবঙ্গা বেরিয়ে এসেছে। এখন তার রূপটা আরো কদাকার। একটা কাদার দলা বাচ্চার রূপ নিয়ে কুয়োর মধ্যে থেকে শূন্যে ভেসে রয়েছে। অন্ধকারে মিলি দেখল কেউ যেন একটা ধাক্কা দিয়ে প্রতিমা দেবীকে ফেলে ওর হাতে ধরা বাচ্চাটাকে যেন সযত্নে নিজের কোলে টেনে নিল। মিলি অসুস্থ শরীরটা নিয়ে কোনো মতে এবার নিচে নেমে এলো। দেখল কমলা বুকের মধ্যে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আসতেই মিলির কোলে বাচ্চাটাকে দিয়ে সে বলল, তোমার কোল থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাও দিদি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বাচ্চাটাকে নিয়েই মিলি বেরিয়ে গেল গোবিন্দপুরের সেন বাড়ি থেকে। বাড়ির বাইরে যেতেই ভেতর থেকে শোনা গেল প্রতিমা দেবী, অনিকেত আর সনাতন বাবুর বিকট চিৎকার। গদ্রবঙ্গা তিনজন পূর্ণবয়স্ক মানুষকে পা ধরে টানতে টানতে নিয়ে চলেছে সেই কুয়োর ভেতরে। সেন বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল। মিলি আর পারল না। তার অসুস্থ শরীরটা এবার জবাব দিয়ে দিয়েছে। একটা বটগাছের গোড়ায় বসে হাঁপাতে লাগলো সে।
বাচ্চাটা তখনও ঘুমোচ্ছে। পিঠে একটা হাতে স্পর্শ পেতেই চমকে উঠে তাকে এসে দেখল নতুন দিদি। তুমি তুমি কখন বেরিয়ে আসলে? মানে তুমি তো আমার বাচ্চাটাকে বাঁচালে। আমাকে তো কাল রাতেই ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি জানতাম ওই বাড়িতে আজ কোনো পৈশাচিক কাণ্ড হবে, তাই ভোরবেলা ভাবছিলাম গিয়ে একবার দেখি। মিলির অবাক মুখ দেখে কমলা চোখের জল মোছে। সে এসেছিল গো দিদি, সে এসেছিল। তুমি কি তাকে ডেকেছিলে? মিলির মনে পড়ে যখন মেয়েটাকে নিয়ে যাচ্ছিল তখন মুখ ফসকে বেরিয়ে এসেছিল বড়মার নামটা। তাই হয়তো শেষ মুহূর্তে তিনি এসে তার সন্তানকে বাঁচিয়ে গেছেন। ওঠো দিদি, ওঠো, এখানে আর বসে থেকে লাভ নেই, চলো। কোথায় যাব? আমার কিছুই তো আমার কাছে নেই। সব আছে, আমি ধীরে ধীরে সব সরিয়ে রেখেছি। আমার বাড়িতে চলো, তারপরে সুস্থ হয়ে তুমি তোমার দেশে ফিরে যেও। ভোরের আলো তখন সবে ফুটছে। সূর্যের আলো হীরের কণার মতো রাস্তার পথের উপর পড়ে যেন মেঠো পথটা চিকচিক করে উঠছে। ধীরে ধীরে এগোতে এগোতে একবার পিছন ফিরে তাকালো মিলি। সেনবাড়ির ভিতর থেকে আর কোনো শব্দ ভেসে আসছে না। একটা ধোঁয়ার কুণ্ডলী শুধু বাড়িটার ওপর থেকে পাক খেয়ে খেয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। কুয়োর মধ্যে থেকে গদ্রবঙ্গা বেরিয়ে এসেছে। ও বাড়ি আর থাকবে না দিদি। গদ্রুবঙ্গা নিজের ভোগ না পেয়ে ওই বাড়ির সব লোককে নিয়ে কুয়োতে নিজেকে বিসর্জন দিয়েছে। আবার যদি কেউ কোনো দিন তাকে জাগায় তাহলে শুরু হবে আবার নতুন ইতিহাস। ততদিন সে ঘুমাবে ওই বাড়ির অন্ধরে, আর তাকে পাহারা দেবে প্রফুল্ল, তোমার বড় মা। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে একটি গল্প, প্রফুল্ল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।